বাবা আমাদের সাহায্য ছাড়া এখন কিছুই নন। আমি যখন শেষ কাগজে সই করছিলাম, সেই কথাগুলো তখনও আমার কানে বাজছিল। দেবরাজবাবু, আপনি কি নিশ্চিত যে অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে চান? ব্যাংক ম্যানেজার রাজীব জিজ্ঞেস করলেন। পুরোপুরি নিশ্চিত। স্ক্রিন থেকে এক নিমেষে সব উধাও হয়ে গেল। যে সমস্ত টাকা আমার ছেলেমেয়েরা আমার মঙ্গলের জন্য দেখাশোনা করছিল, তা এখন তাদের নাগালের বাইরে চলে গেল। আমি এক হাতে আমার লাঠি আর অন্য হাতে নিজের মর্যাদা নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে এলাম। বাইরে আমার ছেলে সিদ্ধার্থ নিজের গাড়িতে অপেক্ষা করছিল। সে এই বিষয়ে নিশ্চিত ছিল যে আমি কেবল খাওয়ার জন্য কিছু টাকা তুলেছি। সে জানত না যে সেই সকালেই আমি তাদের জীবন থেকে গায়েব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমি সেই দিনটি পর্যন্ত কিভাবে পৌঁছলাম তা বোঝার জন্য আমাদের সেই অপমানের দিনে ফিরে যেতে হবে, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। আমার নাম দেবরাজ গুপ্ত। আমার বয়স ৭২ বছর। আমি সেই সকালের গন্ধ কোনো দিন ভুলব না। গরম চা আর খাবারের সুবাস, ঠিক সেই একই সুগন্ধ যা ৫০ বছর ধরে আমার রান্নাঘর মাতিয়ে রাখত। কিন্তু সেই দিন তা বিষের মতো আমার গলায় আটকে গিয়েছিল। আমি যখন টেবিলের ধারে বসেছিলাম, তখন বসার ঘর থেকে আমার সন্তানদের আওয়াজ শুনতে পেলাম। উনি আর একা থাকতে পারবেন না নেহা, আমার বড় ছেলে সিদ্ধার্থ বলছিল। ওনার বয়স ৭২ বছর। উনি এখন নিজের টাকাও সামলাতে পারছেন না। কথাগুলো ছুরির মতো আমার গায়ে বিঁধল। আমি পা ঘষতে ঘষতে বসার ঘরে গেলাম। সিদ্ধার্থ জানলার ধারে হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। নেহা আমার চোখের দিকে তাকাচ্ছিল না। টেবিলের ওপর ছিল প্রচুর কাগজ। সুপ্রভাত বাবা, বসুন, আমাদের আপনার সাথে কথা আছে। সিদ্ধার্থ জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল। আমি সেই সোফায় বসলাম যা বছরের পর বছর ধরে আমার ছিল। সেখানেই আমার স্ত্রী মীরা বসে সোয়েটার বুনত। ৩ বছর আগেই ও চলে যাওয়ার পর থেকে সবকিছুর গন্ধ পাল্টে গিয়েছিল। বাবা, আমরা আপনার আর্থিক পরিস্থিতির খোঁজ নিয়েছি এবং আমরা চিন্তিত। সিদ্ধার্থ শুরু করল। কিসের চিন্তা? অকারণে খরচ, একই জিনিস দুবার কেনা, বকেয়া বিল। নেহা চোখের কোণে দয়া নিয়ে বুঝিয়ে বলল, আমি আমার টাকা ঠিকঠাকই সামলাই। বাবা, আপনি কিছুই সামলাচ্ছেন না, সিদ্ধার্থ মাঝপথে থামিয়ে দিয়ে বলল। গত মাসে আপনি ইলেকট্রিক বিল দুবার দিয়েছেন, ১ সপ্তাহে ৩ প্যাকেট চিনি কিনেছেন। এগুলো সাধারণ ভুল নয়, এগুলো ইঙ্গিত দিচ্ছে যে আপনার সাহায্যর প্রয়োজন। সিদ্ধার্থ আমাকে একটা কাগজ দেখিয়ে বলল, আমরা আপনার জন্য একটা মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি এনেছি, যাতে আমি আপনার অ্যাকাউন্টগুলো আরও ভালোভাবে পরিচালনা করতে পারি। আমি থমকে গেলাম। সিদ্ধার্থ তার পরিপাটি স্যুট আর দামি ঘড়ি পরে দাঁড়িয়েছিল। নেহা নিজের ঠোঁট কামড়াচ্ছিল। একটা মোক্তারনামা আপনার ভালোর জন্যই বাবা। আপনি সারা জীবন তো হিসেবরক্ষক হিসেবেই কাজ করেছেন, তাই না? এবার আমাকে হিসেবগুলো করতে দিন। আপনি শুধু অবসর জীবন উপভোগ করুন। সিদ্ধার্থ আমার কাঁধে হাত রেখে বলল, আমার হিসেব করার জন্যে কারও দরকার নেই। বাবা, দয়া করে, নেহা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের ছাড়া আপনি তো আপনি জানেন যে আমাদের সাহায্য ছাড়া বাবা আপনি স্রেফ বেঁচে থাকতে পারবেন না। আপনার ১১,০০০ টাকার পেনশনে সামান্য মৌলিক চাহিদা, ওষুধ, খাবার সামলানোই কঠিন। আমাদের সাহায্য ছাড়া সবকিছু অগোছালো হয়ে যাবে, আপনি খেই হারিয়ে ফেলবেন। নিস্তব্ধতা আমার বুক চেপে ধরল। আমি আমার সন্তানদের দেখলাম, সেই সন্তান যাদের কলেজের ফিজ, বিয়ে, প্রথম গাড়ির জন্য আমি টাকা দিয়েছিলাম। এখন তারা আমাকে একটা বোঝার মতো দেখছিল। পাশের উঠোন থেকে আশা দেবীর টব নাড়াচাড়ার আওয়াজ পাচ্ছিলাম। নিশ্চয়ই তিনি সব শুনেছেন। লজ্জায় আমার পিঠ জ্বলে উঠছিল। আমি দেয়ালে মীরার ছবির দিকে তাকালাম। ও নীল শাড়িতে হাসছিল। আমি ভাবছিলাম, ও থাকলে কি বলতো? হয়তো ওদের একটা চর মারত। ঠিক আছে, কাগজটা দাও। আমি মাথা নিচু করে বিড়বিড় করলাম, দেখলে নেহা, আমি বলেছিলাম বাবা বুঝদার মানুষ। সিদ্ধার্থ যে তার হাসি হেসে বলল। আমি কিছু না পড়েই সই করে দিলাম, কারণ আমি বোকা ছিলাম তা নয়, কিংবা আমি বুড়ো হয়ে গিয়েছিলাম সেটাও নয়, বরং সেই সময় আমার লড়ার ক্ষমতা ছিল না। সিদ্ধার্থ কাগজগুলো দ্রুত তার ব্রিফকেসে ভরে নিল, যেন সেগুলো সোনা। এখন ঠিক আছে বাবা, এখন আপনার ভালো যত্ন নেওয়া হবে। নেহা আমাকে একটা চুমো দিল, যা অনেকটা বিদায়ের মতো শোনাল। আধ ঘণ্টা পরে ওরা চলে গেল, আমাকে সেই বাড়িতে একা ফেলে রেখে গেল, যা হঠাৎ করেই ফাঁকা লাগছিল। আমি খাবার ঘরের দিকে গিয়ে মীরার ছবির সামনে দাঁড়ালাম। আমি কাঁপানো আঙুলে ফ্রেমটা ছুলাম। আমাকে ক্ষমা করো প্রিয়তমা, আমি ফিসফিস করে বললাম। কিন্তু ওরা যদি এখন আমাকে বাবা হিসেবে না দেখে,
তবে শীঘ্রই ওরা দেখবে আমি কি করতে পারি। প্রতারণার নাম ছিল নিরাপত্তা। সেই আমমুক্তার নামায় সই করার 2 সপ্তাহ পর সিদ্ধার্থ একটা নতুন ফাইল আর সেই হাসি নিয়ে আমার বাড়িতে এলো, যা এখন আমার কাছে বিপজ্জনক মনে হতো। সেটা শনিবারের সকাল ছিল। আমি মীরার বাগানে জল দিচ্ছিলাম, পিঠের রোদের অনুভব করছিলাম যখন ওর গলা শুনতে পেলাম। বাবা, আপনার সাথে একটা জরুরি কথা আছে। আমি হাত দুটো প্যান্টে মুছে ভেতরে গেলাম। সিদ্ধার্থ আগে থেকেই বসার ঘরে বসেছিল। ফাইলটা ওর কোলে ছিল এবং চোখে সেই গম্ভীর অভিব্যক্তি যা ও ব্যবসায়িক কাজে ব্যবহার করত। কি হয়েছে বাবা? বসুন বাবা, এটা বাড়িটা নিয়ে। পেটের ভেতর একটা অস্বস্তি হল, কিন্তু আমি কথা মানলাম। বাড়ির কি হয়েছে? দেখুন, আমি ভাবছিলাম আপনার বয়স ৭২ বছর হয়ে গেছে। এই সম্পত্তি কেবল আপনার নামে আছে। আপনার যদি কিছু হয়ে যায় তবে নেহা আর আমার এটি পাওয়ার ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় অনেক সমস্যা হবে। ও থামল এবং সরাসরি আমার চোখের দিকে তাকালো। ওরা কি আমাদের থেকে সেই বাড়ি কেড়ে নিতে পারে যেখানে আমরা বড় হয়েছি? বাবা, আমাদের থেকে কেড়ে নিতে পারে। কারা? সরকার। উত্তরাধিকার কর অনেক বেশি, ওরা পাওনা আদায়ের জন্য সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। আমি এরকম অনেক ঘটনা দেখেছি বাবা। পুরো পরিবার সবকিছু হারিয়ে ফেলে কারণ তারা সময় থাকতে পরিকল্পনা করেনি। ভয় শুরু হলো। এই বাড়িটা যা আমি নিজের হাতে বানিয়েছিলাম, এই বাড়িতেই মীরা আমাদের সন্তানদের জন্ম দিয়েছিল। এই বাড়ির প্রতিটি দেয়ালে একটা করে স্মৃতি জড়িয়েছিল। তুমি কি করতে বলছো? আমি শুকনো গলায় জিজ্ঞেস করলাম। সতর্কতামূলক হস্তান্তর। আমরা বাড়িটা আমার নামে করে দিই, কিন্তু আপনি এখানেই থাকবেন বাবা। আপনার জন্য কিছুই বদলাবে না, একদম কিছুই না। এটা স্রেফ একটা কাগজ, একটা আইনি সুরক্ষা, যাতে সময় এলে কোনো সমস্যা না হয়। কোনো কর দিতে হবে না, বাড়ি পরিবারের ভেতরেই সুরক্ষিত থাকবে। এটা যুক্তিসঙ্গত মনে হল। সিদ্ধার্থ ব্যবসায়ী ছিল, ও এই বিষয়গুলো বুঝত। তুমি কি নিশ্চিত যে এটা দরকার? বাবা, আমি মায়ের কসম খেয়ে বলছি, এটা সবার জন্যে সবচেয়ে ভালো। তাছাড়া আপনি তো নিজেই বলতেন সবসময় সতর্ক থাকা উচিত। আপনি একজন মুনিম, অর্থাৎ হিসাব রক্ষক। আপনি জানেন কাগজের কাজ ঠিক থাকা কতটা জরুরি। ও মীরার নাম নিল। ও আমার পেশাকেই আমার বিরুদ্ধে ব্যবহার করল। ঠিক আছে, আমি বিড়বিড় করলাম। তুমি যদি বলো তবে তাই হোক। একেবারে ঠিক আছে। আমি সোমবারের জন্য উকিলের কাছে সময় নিয়ে রেখেছি। আপনাকে শুধু আমার সাথে গিয়ে সই করতে হবে। তাড়াতাড়ি হয়ে যাবে বাবা, ৩০ মিনিট আর কাজ শেষ। সোমবার ধূসর আকাশ নিয়ে এলো। সিদ্ধার্থ আমাকে সকালে নিতে এলো। উকিলের অফিসে যাওয়ার পথে ও নিজের ব্যবসা, নতুন প্রজেক্ট আর আমাদের জন্য কত ভালো দিন আসতে চলেছে সেই নিয়ে কথা বলছিল। আমি শুধু জানলা দিয়ে দিল্লির গলিগুলো দেখছিলাম, যেখানে আমি সারা জীবন কাটিয়েছি। উকিলের অফিসে পুরনো কাগজ আর গরম চায়ের গন্ধ ছিল। একজন খুব অমায়িক মহিলা আমাদের স্বাগত জানালেন। সেখানে আরও কাগজ ছিল। দেবরাজবাবু, এখানে আপনার সই চাই। উকিল একটা সুন্দর কলম দিয়ে নির্দিষ্ট জায়গার দিকে ইঙ্গিত করে বললেন। আমি ১ বার, ২ বার, ৩ বার সই করলাম। আপনি কি বুঝতে পারছেন যে আপনি সম্পত্তির মালিকানা হস্তান্তর করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমার পরিবারের সুরক্ষার জন্যে। আমি তাড়াতাড়ি শেষ করার জন্য ওনার কথা মাঝপথেই থামিয়ে দিলাম। সিদ্ধার্থ হাসছিল। উকিল মাথা নাড়লেন। সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল। সূর্য মাথার উপর উঠলে আমরা সেখান থেকে বেরোলাম। সিদ্ধার্থ আমার পিঠ চাপড়ে দিল। হয়ে গেছে বাবা, আমরা এখন সুরক্ষিত। ৫ দিন কেটে গেল। ৫টা দিন আমি আমার নিয়ম মতোই কাটালাম। গাছে জল দেওয়া, চা বানানো, খবর দেখা, আশাদেবীর সাথে কথা বলা, সব স্বাভাবিক। কিন্তু বৃহস্পতিবার দুপুরে যখন আমি আমার ঘরে ঢোকার চেষ্টা করলাম, দেখলাম দরজা বন্ধ। আমি হাতল ঘোরালাম, কিন্তু কিছু হলো না। নেহা, আমি চিৎকার করে ডাকলাম। ও রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো। কি হয়েছে? মা, আমার ঘর বন্ধ কেন? ও হ্যাঁ, সিদ্ধার্থ তালা লাগিয়ে দিয়েছে। আমরা ওই ঘরটা কিছু জিনিস রাখার জন্য ব্যবহার করব। আপনার জিনিসপত্র আমরা গেস্ট রুমে রেখে দিয়েছি। আমাকে না জিজ্ঞেস করেই? বাবা, এই বাড়িটা এখন কেবল আপনার নয়, এটা এখন সিদ্ধার্থেরও। ও ঠিক করেছে যে এটাই ভালো হবে। গেস্ট রুমটা ছোট, ওটা গরম রাখা সহজ। তাছাড়া আপনি ওই বড় ঘরটা তো তেমন ব্যবহার করেন না, তাই না? আমার পা কেঁপে উঠল। কিভাবে এটা কেবল আমার রইল না? নেহা অবাক হয়ে পলক ফেলল। বাবা, আপনি তো মালিকানা হস্তান্তরের কাগজে সই করেছিলেন। সিদ্ধার্থ তো আপনাকে বুঝিয়েছিল। বাড়িটা এখন ওর নামে, কিন্তু আপনি এখানেই থাকছেন। একদম ঠিকঠাক বাবা, কেউ আপনাকে বের করে দেবে না। শুধু এখন থেকে সিদ্ধার্থই মালিক, আইনিভাবে। আমার মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে।
সেই রাতে যখন সবাই ঘুমিয়েছিল আমি নিচে বসার ঘরে গেলাম। আমি সিদ্ধার্থের ডেস্কে সাজিয়ে রাখা কাগজপত্রের মধ্যে খুঁজতে থাকলাম। আমি আম্মুক্তার নামার একটা কপি খুঁজে পেলাম। ল্যাম্পের আলোয় আমি কাঁপানো হাতে সেটা পড়লাম। মালিক সিদ্ধার্থ গুপ্ত। আমার নাম কোথাও ছিল না। আমি খাবার ঘরের দেয়ালে মীরার ছবিটা খুঁজলাম, সেটা সেখানে ছিল না। তার বদলে একটা আধুনিক ঠান্ডা ছবি টাঙানো ছিল। মায়ের ছবিটা কোথায়? পরদিন সকালে আমি নেহাকে জিজ্ঞেস করলাম। সিদ্ধার্থ ওটা গুদামে রেখে দিয়েছে, ওর মনে হয়েছে এখন সাজসজ্জা বদলানোর সময় এসেছে। আমি কোনো কথা না বলে ওর দিকে তাকিয়ে রইলাম। আমি আমার নতুন ঘরে গেস্ট রুমে ফিরে গেলাম। আমি সেই বিছানায় বসলাম যা আমার নয়, সেই বাড়িতে যা আমার নয়। হাতে আম্মুক্তার নামাটা ধরে রাখলাম। তাহলে ওরা আমার মাথার ছাদটাও কেড়ে নিল। আমি শূন্যতায় বিড়বিড় করলাম। রবিবার এলো, মাংসের ঝোল আর অপমানের গন্ধ নিয়ে। সিদ্ধার্থ বলল যে ও একটা পারিবারিক ভোজের আয়োজন করেছে, যাতে সবাই একসঙ্গে থাকা যায়। ওর স্ত্রী লাবণ্য আগেভাগে এসে রান্নায় সাহায্য করছিল। আমি আমার ছোট ঘরে ছিলাম যখন আমার বাড়ির মেঝেতে ওর জুতোর ঠকঠক আওয়াজ পেলাম, সেই বাড়ির মেঝে যা এখন আমার নয়। দেবরাজবাবু, নিচে এসে টেবিল গুছিয়ে দিন। লাবণ্য রান্নাঘর থেকে আমার ওপর চিৎকার করে বলল। কোনো বাবা বা সম্মানসূচক ডাক নেই, কেবল নাম, যেন আমি কোনো চাকর। আমি রেলিং ধরে ধীরে ধীরে নিচে নামলাম। প্রতিটি সিঁড়িতে আমার হাঁটু থেকে মড়মড় আওয়াজ হচ্ছিল। আমি খাওয়ার টেবিলে প্লেট রাখলাম, সেই কাঠের টেবিল যা আমি নিজেই ২০ বছর আগে পালিশ করেছিলাম। আমি খুব সাবধানে চামচ কাঁটা রাখলাম। টেবিলটা ৬ জনের জন্য সাজানো ছিল। সিদ্ধার্থ, লাবণ্য, নেহা, ওর প্রেমিক রবি, আশা দেবী, যাকে সিদ্ধার্থ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক দেখানোর জন্য ডেকেছিল, আর আমি। কাজ শেষ করে আমি স্বাভাবিকভাবেই আমার নির্দিষ্ট জায়গার দিকে এগোলাম। টেবিলের প্রধান চেয়ারটি, যেখানে আমি ৪০ বছরেরও বেশি সময় ধরে বসছি, যেখানে আমি আর মীরা জন্মদিন, দিওয়ালি পালন করেছি, পরিবারের প্রধানের জায়গা। আমি চেয়ারটা টানতে যাচ্ছিলাম, ঠিক তখনই লাবণ্যের হাত আমার হাতের ওপর অনুভব করলাম। ওই চেয়ারটা সিদ্ধার্থের। বাবা, আপনি ওই কোনায় বসুন। ও একটা ঠান্ডা হাসি নিয়ে দেয়ালের ধারের একটা দূরবর্তী চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল। খাওয়ার ঘরে নিস্তব্ধতা সিমেন্টের মতো জমে গেল। নেহা ফোনে ব্যস্ত ছিল, সিদ্ধার্থ নোটিফিকেশন দেখছিল। আশা দেবীর চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছিল, তিনি খুব অস্বস্তি বোধ করছিলেন। কোনায়? আমি আবার বললাম। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। হ্যাঁ বাবা, সিদ্ধার্থ এই বাড়ির মালিক, এখন বাড়ির প্রধানের জায়গাটা ওরই, এটাই তো যুক্তিসঙ্গত, তাই না? তাছাড়া ওখান থেকে আপনি রান্নাঘরটা ভালো দেখতে পাবেন, যদি কিছু দরকার হয় তো উঠতে সুবিধা হবে। লাবণ্য বিষাক্ত মিষ্টি গলায় বুঝিয়ে বলল। সিদ্ধার্থ সেই মুহূর্তে দামি জামা আর পারফিউম মেখে ভেতরে এলো। ও দৃশ্যটা দেখল। বাবা, কিছু মনে করবেন না, এটা স্রেফ আদব কায়দা। যে বাড়ির খরচ মেটায় সেই প্রধানের জায়গায় বসে, এটাই নিয়ম। আমি এই বাড়ির খরচ ৩০ বছর ধরে দিয়েছি, আমি ধরা গলায় বললাম। আর সেই কারণেই তো আপনাকে আমরা এখানে থাকতে দিয়েছি বাবা, এটা কি যথেষ্ট কৃতজ্ঞতা নয়? উত্তরের অপেক্ষা না করেই সিদ্ধার্থ আমার চেয়ারে বসে পড়ল। আমি মাথা নিচু করে কোণার দিকে চলে গেলাম। আমি সেই কোণার চেয়ারে বসলাম যা আমরা আগে কোট ঝোলানোর জন্য ব্যবহার করতাম। আশা দেবী আমার দিকে করুণা দৃষ্টিতে তাকালেন, আর সেটা যে কোনো অপমানের চেয়েও খারাপ ছিল। লাবণ্য খাবার নিয়ে এলো। গরম চা আর সুস্বাদু খাবারের গন্ধে আমার খিদে পাওয়া উচিত ছিল, কিন্তু আমার শুধু বমি আসছিল। খাওয়ার আনন্দ নিন। সিদ্ধার্থ মদের গ্লাস এমনভাবে তুলল যেন ও কোনো রাজা। সবাই খেল, আমি শুধু থালায় খাবার নাড়াকাড়া করছিলাম। চারপাশের গল্পে আমাকে কেউ সামিল করল না। আমি সেই টেবিলে এক পুরনো আসবাবপত্রের মতো পড়েছিলাম, উপস্থিত কিন্তু অদৃশ্য। আপনার কি মনে হয় দেবরাজবাবু? আশা দেবী আমাকে আলোচনায় ডাকার চেষ্টা করলেন। আমার মনে হয় যে... আমি শুরু করতেই নেহা নকল হাসি হেসে মাঝপথে থামিয়ে দিল। বাবা এইসব বিষয় তেমন বোঝেন না আশা দেবী, এই বয়সে ওনারা আধুনিক ব্যবসা বাণিজ্য বুঝবেন না আশা দেবী। ৭২ বছর বয়স, ওরা আমার সাথে এমন ব্যবহার করছিল যেন আমার বয়স ৫ কিংবা ১০০। খাওয়ার পর লাবণ্য আমার সাহায্য ছাড়াই বাসন তুলে নিল।
সিদ্ধার্থ বসার ঘরে গিয়ে সিগার ধরাল, যে ধোঁয়ায় মীরা সবসময় ঘৃণা করত। আমি সেই চেয়ার থেকে উঠলাম। আমার শরীরের প্রতিটি হাড় ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। যখন আমি চেয়ারটা পেছনের দিকে ঠেললাম, তখন মেঝেতে কিছু একটা পড়ে গেল, একটা খাম। আমি কষ্ট করে ঝুঁকে সেটা তুললাম। ওতে কারো নাম ছিল না, ওটা খোলা ছিল। ভেতরে তাকিয়ে দেখলাম কিছু ব্যাংক স্টেটমেন্ট। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি কাউকে কিছু না বলে নিজের ঘরে চলে গেলাম। দরজা বন্ধ করে আমি বিছানায় বসলাম। ল্যাম্পের আলোয় আমি কাগজগুলো পড়তে শুরু করলাম। প্রথমেই দেখলাম উত্তোলন 22,000 টাকা, দেবরাজ গুপ্তার চিকিৎসার খরচ। কিন্তু আমি তো সেই মাসে ডাক্তারের কাছেই যাইনি। উত্তোলন 18,000 টাকা, দেবরাজ গুপ্তার বাড়ির মেরামত। কিসের মেরামত? উত্তোলন 35,000 টাকা, ওষুধ ও সেবা। আমার ওষুধের খরচ মাসে মাত্র 3,000 টাকা। আমি পাতা উল্টাতে থাকলাম। প্রতিটি পাতায় উত্তোলনের খবর, আর প্রতিটিতেই আমার জাল সই। একজন হিসাবরক্ষক হিসেবে আমি খুব দ্রুত হিসেব কষতে জানতাম। গত 6 মাসে আমার অ্যাকাউন্ট থেকে 3,12,000 টাকা উধাও হয়ে গেছে। খামটা আমার চেয়ারের নিচে কিভাবে এলো? কেউ নিশ্চয়ই ওটা ইচ্ছে করে সেখানে রেখেছিল যাতে আমি ওটা খুঁজে পাই। আমার মনে হলো ভেতরটা ভেঙে যাচ্ছে। এটা শুধু দুঃখ ছিল না, এটা ছিল এক তীব্র স্পষ্টতা। আমি কাগজগুলো তোষকের নিচে লুকিয়ে ফেললাম। এবার হিসেব হবে সন্তানদের সাথে, আমি বিড়বিড় করলাম। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। সারা ঘরে যখন নিস্তব্ধতা, সিদ্ধার্থর নাক ডাকার শব্দ আসছিল, তখন আমি বিছানায় বসে ল্যাম্পের আলোয় প্রতিটি নথির তদন্ত শুরু করলাম, ঠিক যেমন আমি 30 বছর আগে আমার ক্লায়েন্টদের খাতা পরীক্ষা করতাম। আমার হাত এখন কাঁপছিল না, রাগে ভেতরটা জমে বরফ হয়ে গিয়েছিল। আমি দেখলাম 8,000 টাকা তোলা হয়েছে নতুন গাড়ির অগ্রিম পেমেন্টের জন্য, অথচ আমি গাড়ি চালাই না। আমার নামে ক্রেডিট কার্ডের আবেদন করা হয়েছে, যার ঠিকানা সিদ্ধার্থের অফিস। আমার 43 বছরের সততার পেনশনের টাকা চুরি করা হয়েছে। একটা রেস্টুরেন্ট ব্যবসায় লোকসানের বিনিয়োগের কাগজও পেলাম। 1,15,000 টাকার ক্ষতি। আমার পেনশন আগামী 8 বছরের জন্য বন্ধক রাখা হয়েছিল সেই ঋণের জন্য, যা আমি নিইনি। আমি আমার পুরনো ডায়েরিটা বের করলাম। অঙ্ক কোনোদিন মিথ্যে বলে না। পুরো 3 লক্ষ টাকা স্রেফ চুরি করা হয়েছে। আমার নিজের ছেলে আমার সই জাল করে আমার ভবিষ্যৎ নষ্ট করেছে। আমাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না বাবা। কত বড় পরিহাস! আসলে ওরা আমার টাকা ছাড়া বাঁচতে পারত না। আমি আরও একটা কাগজ খুঁজে পেলাম যা আমার রক্ত হিম করে দিল। ওটা একটা বৃদ্ধাশ্রমের কোটেশন ছিল। শান্তি সদন বৃদ্ধাশ্রম, মাসিক ফি 3,000 টাকা। কাগজের কোণায় সিদ্ধার্থের হাতের লেখায় লেখা ছিল, বিকল্প ব্যবস্থা যখন টাকা ফুরিয়ে যাবে। পরিকল্পনা পরিষ্কার ছিল, আমার সব লুটে নেওয়া এবং তারপর আমাকে এক সস্তা আশ্রমে ফেলে আসা। কিন্তু তারপর আমার ভেতর কিছু একটা বদলে গেল। ভয় চলে গেল। আমি 43 বছর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলাম। আমি সব আইনি মারপ্যাচ জানি। যদি আমি কিছু শিখে থাকি তবে তা হল সংখ্যার খেলা। পরদিন সোমবার আমি সবার আগে ঘুম থেকে উঠলাম। একদম ঠান্ডা জলে স্নান করে আমার সবচেয়ে ভালো নীল জামাটা পরলাম। আয়নায় নিজেকে দেখলাম, দাড়ি কামালাম খুব সাবধানে। নিচে নামলে নেহা চা বানাচ্ছিল। সুপ্রভাত বাবা, এত সেজেগুজে কোথায় যাচ্ছেন? ব্যাংক, আমি শান্ত গলায় বললাম। অ্যাকাউন্টের কিছু কাজ দেখতে হবে। আমি আসব সাথে? না, আমি একাই যাব। ও আমাকে অবাক হয়ে দেখল। আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। মিষ্টির দোকান থেকে গরম খাবারের গন্ধ আসছিল। আশাদেবী গাছে জল দিচ্ছিলেন, ওনাকে হাত নেড়ে অভিবাদন জানালাম। সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু আসলে কিছুই স্বাভাবিক ছিল না। আজ থেকে আমার প্রতিশোধ শুরু হলো। আমি ঠিক সকাল 9টার সময়ে ব্যাংকে পৌঁছলাম। যখন আমি কাঁচের দরজা দিয়ে প্রবেশ করলাম, তখন এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া আমাকে ছুঁয়ে গেল। ব্যাংকে খুব অল্প কয়েকজন লোক ছিল। একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে বসেছিলেন, আর স্যুট পরা এক যুবক নিজের ফোনে কিছু দেখছিল। একজন নিরাপত্তারক্ষী মাথা নেড়ে আমাকে অভিবাদন জানাল। আমি রিসেপশনে গেলাম। সুপ্রভাত, আমাকে ম্যানেজারের সাথে কথা বলতে হবে, দয়া করে বলবেন কি? আপনার কি অ্যাপয়েন্টমেন্ট আছে স্যার? না, কিন্তু এটি খুব জরুরি। ওনাকে বলুন যে আমি দেবরাজ গুপ্ত, উনি আমাকে চেনেন। মেয়েটি মুহূর্তের জন্য ইতস্তত করল, তারপর ফোন তুলল। নিচু স্বরে কথা বলে মাথা নাড়ল। রাজীবজি আপনার সাথে 5 মিনিটের মধ্যে দেখা করবেন, দয়া করে বসুন। আমি সেই শক্ত প্লাস্টিকের চেয়ারগুলোর একটিতে বসলাম। আমার হাত দুটো লাঠির ওপর রাখা ছিল। বাইরে থেকে আমাকে একজন ক্লান্ত বৃদ্ধ মানুষ বলে মনে হচ্ছিল, যে নিজের পালার অপেক্ষা করছিল।
কিন্তু আমার ভেতরে আমার মগজ দ্রুত কাজ করছিল। রাজীব এই ব্যাংক শাখার ম্যানেজার হিসেবে গত 15 বছর ধরে আছে। আমি ওকে তখন থেকে চিনি যখন আমি নিজে কাজ করতাম। আমি মাঝে মধ্যে ওকে ট্যাক্সের কাজে সাহায্য করতাম। ও একজন শান্ত ও পেশাদার মানুষ ছিল যে বুঝত যে সংখ্যাগুলো গল্প বলে। দেবরাজজি, দয়া করে ভেতরে আসুন। রাজীব নিজের অফিসের দরজায় দাঁড়িয়ে বলল। আমি ভেতরে গেলাম। অফিস থেকে কফি আর কাগজের গন্ধ আসছিল। দেয়ালে ওর ডিগ্রিগুলো ছিল আর ডেস্কে পরিবারের ছবি রাখা ছিল। বসুন দেবরাজজি, আমি আপনার কি সাহায্য করতে পারি? আমি পেছনের দরজা বন্ধ করে দিলাম। নিজের জামার নিচ থেকে আমি সেই খয়েরি রঙের খামটা বের করে ডেস্কের ওপর রাখলাম। রাজীব, আমার তোমার সাহায্য চাই এবং আমি তোমার পূর্ণ গোপনীয়তা চাই। ও আমাকে গম্ভীরভাবে দেখল এবং খামটা খুলল। ওর চোখ নথিপত্রগুলোর ওপর দিয়ে বুলিয়ে গেল। ওর অভিব্যক্তি কৌতূহল থেকে বিস্ময় এবং তারপর দমানো ক্রোধের মতো কিছুতে বদলে গেল। হে ভগবান! দেবরাজজি, এ তো চুরি, এ তো স্রেফ চুরি। চুরিই তো রাজীব। আমার ছেলে আমার পরিচয় ব্যবহার করে আমাকে লুট করছে। আপনি কি ওকে রিপোর্ট করার কথা ভেবেছেন? আমি অভিযোগ চাই না, আমি ন্যায় বিচার চাই, আর ন্যায় বিচার মাঝে মধ্যে নিজেকেই করে নিতে হয়। রাজীব নিজের চেয়ারে পেছনের দিকে হেলান দিয়ে বসল। ও নিজের চোখ দিয়ে আমাকে পরখ করল। আপনার আমার কাছে কি চাই? আমি ওকে আমার পরিকল্পনা বুঝিয়ে বললাম। আমি ধীরে ধীরে এবং স্পষ্টভাবে কথা বললাম, যেমনটা আমি কোনো দুশ্চিন্তায় থাকা ক্লায়েন্টকে ব্যালেন্স শিট বুঝিয়ে বলতাম। রাজীব কোনো বাধা না দিয়ে শুনে গেল, মাঝে মধ্যে শুধু মাথা নাড়ছিল। আমি কথা শেষ করলে ও এক মুহূর্তের জন্য চুপ করে রইল। এটি ঝুঁকিপূর্ণ দেবরাজজি, আমি জানি, কিন্তু আমার ছেলে সময়ের আগে কিছু জানতে পারলে ও কিছু করতে পারবে না। ও আমাকে বৃদ্ধ আর অসহায় ভাবে। এটাই আমার জেতার সুযোগ। রাজীব নিজের আঙুল দিয়ে ডেস্কে তবলার মতো শব্দ করল, তারপরও একটু হাসল। ঠিক আছে, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আপনাকে আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমি শোনার জন্য তৈরি আছি। আমরা পরের 1 ঘণ্টা প্রতিটি খুঁটিনাটি বিষয়ের পরিকল্পনা করলাম। রাজীব অন্য শাখায় একটা নতুন অ্যাকাউন্ট খুলল, একটা গোপন অ্যাকাউন্ট, যা কেবল আমার নামেই থাকবে। কোনো আম্মুক্তার নামা থাকবে না। আমি ছাড়া আর কারও সেখানে প্রবেশের অধিকার থাকবে না। আমরা টাকাটা অল্প অল্প করে তুলব, রাজীব বুঝিয়ে বলল। এমনভাবে টাকা তোলা হবে যা স্বাভাবিক মনে হয়। এখানে 500 টাকা, ওখানে 1000 টাকা, যাতে কারো সন্দেহ না হয়। কত সময় লাগবে? 6 সপ্তাহ, হয়তোবা 7 সপ্তাহ, কিন্তু এটি একদম পরিষ্কারভাবে হয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না। আর দিল্লির সেই বাড়িটা? আমার সেখানে একটা চেনা লোক আছে, একজন বিশ্বস্ত নোটারি। আমরা কারও অজান্তেই একটা ছোট সম্পত্তি কেনা সম্পন্ন করতে পারি। 50 বর্গমিটারের একটা ছোট বাগান, মর্যাদার সাথে থাকার জন্য যথেষ্ট। সিদ্ধার্থের চুরির পর আমার কাছে যা কিছু বেঁচেছিল তা এর জন্যে সার্থক হবে। আমার তোমার কাছ থেকে আরও কিছু দরকার, আমি বললাম। আমি জানতে চাই সব অ্যাকাউন্ট মিলিয়ে মোট কত টাকা আছে, যা কিছু সিদ্ধার্থ এখনও ছুঁতে পারেনি। রাজীব ওর কম্পিউটারে টাইপ করল। আমি অপেক্ষা করতে থাকলাম। এয়ার কন্ডিশনার গুনগুন শব্দ করছিল। বাইরে কেউ একজন কাশল। 12,400 টাকা, ও শেষ পর্যন্ত বলল। আমার সঞ্চয়, আমার অবসরকালীন অ্যাকাউন্ট আর একটা বীমা মিলিয়ে এই অঙ্ক। আমার সারা জীবনের টাকা, 43 বছরের পরিশ্রম একটা সংখ্যায় এসে ঠেকেছে। সব কিছু তুলে নাও, আমি বললাম। আমি চাই যখন আমি যাব তখন যেন আর কিছুই না থাকে। আপনি কি নিশ্চিত? পুরোপুরি নিশ্চিত। রাজীব মাথা নাড়ল এবং কাগজপত্র তৈরি করতে লাগল। ও যেখানে যেখানে বলল আমি সেখানে সই করলাম। এবার আমি প্রতিটি লাইন পড়লাম, এবার আমি প্রতিটি শব্দ বুঝলাম। যখন আমি 1 ঘণ্টা পরে ব্যাংক থেকে বেরোলাম, তখন সূর্য আরও উপরে উঠে গিয়েছিল। বেশ গরম ছিল। আমি এক ফেরিওয়ালার কাছ থেকে ঠান্ডা জল কিনলাম এবং ধীরে ধীরে খেলাম। ঠান্ডাটা আমার গলা দিয়ে নেমে যাওয়া অনুভব করলাম। বাড়িতে গিয়ে আমি বিভ্রান্ত হওয়ার নাটক করলাম যখন নেহা আমাকে জিজ্ঞেস করল ব্যাংকে আমি কি করেছি। বিশেষ কিছু না মা, শুধু আমার ব্যালেন্স চেক করলাম। জানোই তো বৃদ্ধদের কাজ কারবার। ও দয়া দেখিয়ে হাসল এবং নিজের ফোনে মন দিল। পরের কয়েক সপ্তাহ আমি একদম নিখুঁত অভিনয় করলাম, একজন বিভ্রান্ত বৃদ্ধ বাবা। আমি জিজ্ঞেস করতাম আমার চশমা কোথায় রেখেছি, অথচ সেগুলো আমার চোখেই থাকত। আমি সেই সব গল্প বারবার বলতাম যা আমি মাত্র কিছুক্ষণ আগেই বলেছি। আমি নাম ভুলে যেতাম। সিদ্ধার্থ আর নেহা এমনভাবে একে অপরের দিকে তাকাত যার মানে ছিল, দেখলে আমরা তোমাকে বলেছিলাম। কিন্তু প্রতি 3 দিন অন্তর আমি ব্যাংকে যেতাম। আমি ছোট ছোট অঙ্কের টাকা তুলতাম, 500, 800, 100। রাজীব সেগুলো গোপন অ্যাকাউন্টে সরিয়ে দিত। টাকাগুলো নিঃশব্দে বয়ে যেত, যেমন মাটির নিচের জল বয়। একদিন সন্ধ্যায় যখন আমি সোফায় ঘুমানোর ভান করছিলাম, তখন সিদ্ধার্থকে ফোনে কথা বলতে শুনলাম। হ্যাঁ, এখন প্রায় কিছুই অবশিষ্ট নেই, আর 1-2 মাস, তারপর ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব।
না, ওনার কোনো সন্দেহ নেই, উনি দিন দিন আরও খারাপ হচ্ছেন। আমি আমার চোখ বন্ধ করে নিলাম আর মনে মনে হাসলাম। 6 সপ্তাহ পর রাজীব আমাকে একটা পাবলিক ফোন থেকে ফোন করল। দেবরাজজি, সবকিছু তৈরি, আমরা এখানে যা করেছি তা কেউ জানতে পারবে না। আমার ৭২তম জন্মদিন অক্টোবরের এক বৃহস্পতিবার এলো। আমি কোনো উৎসবের আশা করিনি, আমি কোনো উৎসব চাইও নি, কিন্তু সিদ্ধার্থের অন্য পরিকল্পনা ছিল। বাবা, আমরা আপনার জন্য এক বিশেষ নৈশভোজের ব্যবস্থা করব, ও মঙ্গলবার আমাকে বলল। বেশি জাঁকজমক কিছু নয়, শুধু পরিবার, আপনি এর যোগ্য। ওর হাসিটা এতটাই মেকি ছিল যে আমি প্রায় ওর দাঁতের পেছনের প্লাস্টিকটা দেখতে পাচ্ছিলাম। এর দরকার নেই বাবা। নিশ্চয়ই দরকার আছে, এটি আপনার জন্মদিন, মাও চাইতেন আপনি এটি পালন করুন। সেখানেও ও মীরার নামকে অস্ত্র হিসেবে ব্যবহার করছিল। বৃহস্পতিবার রাতে আমি সেই জামাটা পরে বসার ঘরে গেলাম যা নেহা আমার জন্য ইস্ত্রি করে রেখেছিল। একটা পুরনো জামা, যেটার একটা বোতাম নেই এবং সেটা সেলাই করার কথা কেউ ভাবেনি। আমি ছোট বাথরুমে রায়নার সামনে চুল আঁচড়ালাম এবং একজন ৭২ বছরের মানুষকে দেখলাম, যাকে আমি এখন পুরোপুরি চিনতে পারছিলাম না। চোখগুলো এখনও একই ছিল, কিন্তু তাতে কিছু একটা বদলে গিয়েছিল। সেখানে এখন ইস্পাতের মতো দৃঢ়তা ছিল, যেখানে আগে কেবল ক্লান্তি থাকত। টেবিলটা বড় খাবার ঘরে নয়, বরং বসার ঘরে ছোট টেবিলটাতে লাগানো হয়েছিল। 4 জনের টেবিলে 6 জন ঠাসাঠাসি করে বসেছিলাম। নেহা পানির টিক্কা বানিয়েছিল, ওর সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়েছিল। আমার এটি পছন্দ হওয়া উচিত ছিল, কিন্তু সেই রাতে এতে কেবল বিদায়ের গন্ধ ছিল। আমি বরাবরের মতো সেই কোণাতেই বসেছিলাম, দেয়ালের ধারে সেই বাড়তি চেয়ারটাতে। সিদ্ধার্থ প্রধান আসনে ছিল, নেহা ওর ডান পাশে, আর অন্যদিকে রোহান ও ওর স্ত্রী। আশাদেবী নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। আমার একটা কাজ আছে, ওদিন সন্ধ্যায় তিনি ওনার দেয়ালের উপর দিয়ে উকি মেরে আমাকে বলেছিলেন, কিন্তু ওনার চোখ অন্য কিছু বলছিল। ওনার চোখ বলছিল, আমি এই দৃশ্য আর দেখতে পারব না। ঠিক আছে বাবা, আমরা সবাই এখানে আছি, সিদ্ধার্থ নিজের মদের গ্লাস তুলে বলল। ৭২ বছর, সারাটা জীবন। নেহা গ্লাস ঠেকিয়ে প্রতিধ্বনি করল। আমরা এক অদ্ভুত নিস্তব্ধতায় খাবার খেলাম। পনিরটা শুকনো ছিল, লুচিগুলো ঠান্ডা, নাকি এটি আমার জিভ ছিল, যা এখন আর কোনো স্বাদ পাচ্ছিল না। আমি যান্ত্রিকভাবে চিবিয়ে যাচ্ছিলাম এবং সবকিছু শেষ হওয়ার মিনিট গুনছিলাম। বাবা, আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, সিদ্ধার্থ নিজের মুখ রুমাল দিয়ে মুছতে মুছতে বলল। এটি আসতে চলেছিল, আমি এটি অনুভব করতে পারছিলাম। কি কথা? আপনার গাড়িটা নিয়ে। আমার নীল রঙের 2008 মডেলের সুইফট গাড়িটা, যা 1,88,000 কিলোমিটার চলেছিল। দরজায় আঁচড় ছিল, ড্রাইভারের সিটটা পুরনো হয়ে ডেবে গিয়েছিল, কিন্তু ওটা আমার ছিল। আমি 3 বছর ধরে কিস্তিতে টাকা দিয়ে ওটা কিনেছিলাম। আমার গাড়ির কি হয়েছে? দেখুন, সত্যিটা হলো আপনি এখন ওটা ব্যবহার করেন না। আপনি কয়েক মাস ধরে ওটা চালাননি, গ্যারেজে পড়ে নষ্ট হচ্ছে। সিদ্ধার্থ ধীরে ধীরে কথা বলছিল, যেন আমি একজন নির্বোধ। ট্যাক্স, বিমা, রেজিস্ট্রেশন, সব টাকা খরচ করছে। এটি আমার গাড়ি। হ্যাঁ বাবা, কিন্তু ভেবে দেখুন আপনি কেন এটি চান যদি আপনি ব্যবহারই না করেন। তাছাড়া আপনার এখন গাড়ি চালানো উচিত নয়, আপনার বয়সে এটি বিপজ্জনক। আমার বয়স ৭২, ৯০ নয়। কিছুই এসে যায় না। আসল কথা হলো আমরা এটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ও সেই শব্দটা বলল, আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাকে অ্যাসিডের মতো জ্বালা দিল। আমি একজন খদ্দের খুঁজে পেয়েছি, ও ৬৫,০০০ টাকা দিচ্ছে। ওটা দিয়ে আমরা বাড়ির কিছু বকেয়া ঋণ মেটাতে পারব। ঋণ? কিসের ঋণ? এসব আপনি বুঝবেন না বাবা। বিল, মেরামত, খরচ যা জমতে থাকে। চিন্তার কিছু নেই, আমরা সব সামলে নেব। এখন নেহা ওর সেই চিরচেনা দমানো হাসির সাথে মাথা নাড়ল। এটিই সবচেয়ে ভালো বাবা, সিদ্ধার্থের উপর ভরসা রাখুন। আমার গাড়ি বিক্রি হবে না, আমি বললাম। অনুভব করছিলাম আমার গলা কাঁপছে। বাবা, জেদ করবেন না, নেহা মাঝখান থেকে বলল। গাড়িটা তো এখন ঠিকমতো স্টার্টও হয় না। তাছাড়া আপনি কোথায় যাবেন? যদি কোথাও যাওয়ার থাকে, আমরা আপনাকে নিয়ে যাব। যেমন আজ? যেমন 2 মাস আগে আমাকে ব্যাংকে নিয়ে গিয়েছিলে এবং আমাকে 3 ঘন্টা রোদে দাঁড় করিয়ে রেখেছিলে। এক টান টান নিস্তব্ধতা ছেয়ে গেল। সেটা একটা ভুল বোঝাবুঝি ছিল। সিদ্ধার্থ ঠান্ডা স্বরে বলল, দেখুন বাবা, আমি বুঝি যে আপনি স্পর্শকাতর। এটি আপনার জন্মদিন, আপনি বৃদ্ধ, আপনি ক্লান্ত। কিন্তু আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে। ও নিজের চেয়ার থেকে উঠল এবং আমার দিকে এগিয়ে এলো। ও আমার পাশে দাঁড়িয়ে আমাকে উপর থেকে দেখছিল। বাবা, আমাদের ছাড়া আপনার কোনো দাম নেই।
শব্দগুলো টেবিলের ওপর পাথরের মতো পড়ল। নেহা নিজের চোখ নিচু করে নিল। রোহন নিজের থালায় মনোযোগ দিচ্ছিল। নেহা হালকা হাসল। সেই মুহূর্তটিও উপভোগ করছিল। তুমি কি বললে? আমি খুব নিচু স্বরে জিজ্ঞেস করলাম। যা আপনি শুনলেন। আমাদের ছাড়া আপনি কিছুই নন। আপনাকে কে ঘর দেয়? আমরা। আপনার টাকা কে সামলায়? আমরা। আপনি যেন খিদে বা একাকিত্বে না মরেন তা কে নিশ্চিত করে? আমরা। তাই যখন আমরা আপনার গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিই তখন আমরা তা বিক্রি করি। যখন আমরা আপনার টাকা ব্যবহার করার সিদ্ধান্ত নিই তখন আমরা তা ব্যবহার করি। কারণ আপনার কাছে যা কিছু আছে তা আমাদের কারণেই আছে। প্রতিটি শব্দ একটা থাপ্পড় ছিল, কিন্তু আমার এখন আর ব্যথা লাগছিল না। আমি কেবল সেই ঠান্ডা ও উজ্জ্বল স্বচ্ছতা অনুভব করছিলাম, যা আপনাকে পূর্ণ নিশ্চয়তা দেয়। আমি ধীরে ধীরে চেয়ার থেকে উঠলাম। আমার হাঁটু থেকে মড়মড় আওয়াজ হলো। আমার পিঠ প্রতিবাদ জানালো। কিন্তু আমি আমার অবশিষ্ট মর্যাদা নিয়ে উঠে দাঁড়ালাম। আমি সিদ্ধার্থের চোখের দিকে সরাসরি তাকালাম। তুমি একদম ঠিক বলছো বাবা, আমি শান্ত স্বরে বললাম। তোমাদের ছাড়া আমার কোনো দাম নেই। ও হাসল, এই ভেবে যে ও জিতে গেছে। আমি খুশি যে আপনি এটি বুঝতে পেরেছেন বাবা। আমি এটি পুরোপুরি বুঝতে পেরেছি, আমি বলতে থাকলাম। তাই তোমাদের আর আমার চিন্তা করার দরকার হবে না। আপনার মানে কি? আমি হাসলাম। এটি একটি ছোট হাসি ছিল, কিন্তু সিদ্ধার্থ তা দেখল এবং আমার মুখের ভাবে কিছু একটা ওকে অস্বস্তিতে ফেলে দিল। তাহলে কাল যা আসবে আপনার তার দরকার হবে না। আমি শুক্রবার সকাল ৫টার সময় উঠলাম। আমি ভয় পেয়েছিলাম বলে নয় বা ঘাবড়ে গিয়েছিলাম বলে নয়, বরং ৭২ বছর পর আমি শিখেছিলাম যে গুরুত্বপূর্ণ দিনগুলোকে খোলা চোখে স্বাগত জানানো উচিত। আমি গরম জলে স্নান করলাম। এবার আমি খুব সাবধানে দাড়ি কামালাম যাতে কোথাও না কেটে যায়। আমি আমার সবচেয়ে ভালো শার্টটা পরলাম, সেই সাদাটা যা আমি বিশেষ দিনের জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আমি সেই ঘড়িটা পরলাম যা মীরা আমাদের ২৫তম বিবাহবার্ষিকীতে আমাকে দিয়েছিল। আমি ধীরে ধীরে জুতোর ফিতে বাঁধলাম, ডবল গিঁট দিয়ে, যেমনটা ছোটবেলায় আমার বাবা শিখিয়েছিলেন। যখন আমি নিচে রান্নাঘরে গেলাম তখন বাড়িটা তখনও ঘুমাচ্ছিল। আমি শব্দ না করে চা বানালাম। চায়ের সুগন্ধ রান্নাঘরে ছড়িয়ে পড়ল যখন আমি জানলা দিয়ে বাইরে তাকাচ্ছিলাম। আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল, পাখিরা গান গাইছিল। আশাদেবী আগেই জেগে গিয়েছিলেন। আমি ওনাকে ওনার রান্নাঘরের আলো জ্বালাতে দেখলাম। আমি আমার চা ধীরে ধীরে প্রতিটি চুমুকের স্বাদ নিয়ে খেলাম। হয়তো এটি এই বাড়িতে শেষ চা হবে। এই বাড়ি যা এখন আমার নয়, এই বাড়ি যা আমার পরিবারের স্মৃতিতে ভরা। সকাল ৭টা ২৩ সিদ্ধার্থ হাই তুলতে তুলতে নিচে এলো। এত সকালে কি করছো বাবা? আমাকে ব্যাংকে যেতে হবে। আজ একটা পেমেন্টের শেষ তারিখ। কোন পেমেন্ট? ওষুধের সেই টাকা? নিশ্চয়ই। জানোই তো বৃদ্ধদের সমস্যা। আমি বিভ্রান্ত হওয়ার নাটক করে বললাম। সিদ্ধার্থ দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, কিন্তু বেশি দেরি করো না। আমার ১০টার সময় একটা মিটিং আছে। বেশি দেরি হবে না, শুধু চট করে হয়ে যাবে। আমরা সকাল ৮টা ১৫ বাড়ি থেকে বেরোলাম। সিদ্ধার্থ নিজের নতুন গাড়িটা চালাচ্ছিল, সেই একই গাড়ি যা ও আমার চুরি করা টাকা দিয়ে কিনেছিল। ও জোরে গান শুনছিল। আমি শুধু জানলা দিয়ে বাইরে দেখছিলাম। দিল্লির রাস্তাগুলোকে শেষবারের মতো এই কোণ থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম। আমি বাইরে তোমার অপেক্ষা করব, ঠিক আছে? ও ব্যাংকে পৌঁছতেই বলল। বড়জোর ২০ মিনিট বাবা। হ্যাঁ বাবা, ২০ মিনিট। আমি আমার লাঠি নিয়ে গাড়ি থেকে নামলাম। আমার পা কাঁপছিল, কিন্তু ভয়ে নয়, এটি ছিল বিশুদ্ধ উত্তেজনা। আমি ব্যাংকে প্রবেশ করলাম। এয়ার কন্ডিশনিং আমাকে আশীর্বাদের মতো মনে হলো। রাজীব নিজের অফিসে আমার অপেক্ষা করছিল। আমাকে দেখেই ও আমাকে স্বাগত জানাতে বেরিয়ে এলো। দেবরাজজি, দয়া করে এখানে আসুন। ও আমাকে নিজের অফিসে নিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল। আপনি কি তৈরি? ও জিজ্ঞেস করল। আগের চেয়েও বেশি। ও একটা মোটা ফাইল বের করল। তৈরি কাগজপত্র, ভরা ফর্ম, সবকিছু একজন সার্জনের সূক্ষ্মতাই সাজানো ছিল। আমরা আপনার সব অ্যাকাউন্ট এখানে বন্ধ করে দেব। টাকা আগেই সঞ্জীবনগরের নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। বাড়ি কেনা হয়ে গেছে, কাগজপত্রে সই হয়ে গেছে। সব পরিষ্কার, সব আইনি। এই অ্যাকাউন্টে কত টাকা বাকি আছে? আমি জিজ্ঞেস করলাম। রাজীব ওর কম্পিউটারে টাইপ করল। একদম শেষ হিসেবে ২৪,০০০ টাকা। আমি অনুভব করলাম আমার বুক ধরপড় করছে। আমার সব টাকা, যা কিছু সিদ্ধার্থ নিয়ন্ত্রণ করত, এটি বন্ধ করো, সব বন্ধ করো। রাজীব প্রক্রিয়া শুরু করল। আমি একের পর এক নথিতে সই করলাম। এবার আমি ঠিক জানতাম আমি কি সই করছি। এবার হাতের দৃঢ়তা আর মাথায় স্বচ্ছতা ছিল। আপনি কি সত্যি অ্যাকাউন্ট বন্ধ করতে চান দেবরাজজি? রাজীব জিজ্ঞেস করল। পুরোপুরি নিশ্চিত, আমি জবাব দিলাম। আর আমার গলা লোহার মতো শক্ত শোনাল। স্ক্রিনে সংখ্যাগুলো পাল্টাতে শুরু করল। একে একে ব্যালেন্স শূন্য হয়ে গেল। অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেল। প্রবেশাধিকার বন্ধ হয়ে গেল। ঠিক ২০ মিনিট হয়েছিল। রাজীব আমাকে একটা মোটা খাম দিল। এখানে সব রসিদ আছে।
আপনার নতুন বাড়ির নথি, আপনার নতুন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যে গাড়িটা আপনি কিনেছেন সেটা আগেই সঞ্জীবনগরে আপনার নামে রেজিস্টার হয়ে গেছে, সব কিছু এখানেই আছে। ধন্যবাদ রাজীব, আমি জানি না তোমার এই ঋণ কিভাবে শোধ করব। আপনার ওপর আমার কোনো পাওনা নেই দেবরাজজি, ন্যায়বিচার দেখাই যথেষ্ট পাওনা, ও বলল এবং আমার সাথে হাত মেলাল। আপনার সফর ভালো হোক, অনেক শুভকামনা। আমি খামটা বগলে চেপে ব্যাংক থেকে বেরোলাম। দুপুরে রোদের আভা আমার মুখে পড়ল। আমি চোখ বন্ধ করলাম এবং গভীর শ্বাস নিলাম। আজ স্বাধীনতার গন্ধ ছিল। সিদ্ধার্থ নিজের গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, সিগারেট খাচ্ছিল আর ফোন দেখছিল। যখন আমি ওর কাছে গেলাম, ও একবার চোখ তুলে তাকালোও না। কি বাবা, কত টাকা তুললেন? কিছুই না। কিছুই না মানে? আমি টাকা তুলিনি, আমি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। সিদ্ধার্থ সিগারেটটা নিচে ফেলে দিল। ও আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি পাগল হয়ে গেছি। আপনি কি বন্ধ করে দিয়েছেন? কোন অ্যাকাউন্ট? সব অ্যাকাউন্ট। সত্যি বলতে কি, এখন তোমার নামে আর কিছুই নেই। এখন তোমার কোনো কিছুতেই আর প্রবেশাধিকার নেই। ওর মুখ 2 সেকেন্ডে বিস্ময় থেকে রাগে বদলে গেল। আপনি কি পাগল হয়ে গেছেন? টাকাগুলো কোথায়? যেখানে তুমি সেগুলোকে আর কোনো দিন ছুতে পারবে না। বাবা, ওই টাকাগুলো আপনার খরচের জন্য, বাড়ির জন্য, আপনার ধারের জন্য, আপনার ঋণের জন্য। সেই রেস্টুরেন্ট ব্যবসার জন্য, যেটা তুমি আমার টাকা দিয়ে ডুবিয়েছিলে। আমি মাঝপথে থামিয়ে দিলাম, আর আমার গলা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে জোরে শোনাল। আমি সব জানি সিদ্ধার্থ। মিথ্যে টাকা তোলা, জাল সই, 3 লক্ষ টাকা যা তুমি আমার থেকে চুরি করেছ, সব কিছু। সিদ্ধার্থের মুখ ফ্যাকাশে হয়ে গেল। বাবা, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারি। আমার কোনো ব্যাখ্যার দরকার নেই। আমার শুধু ওটাই ফেরত চাই যা আমার। আর এখন তুমি কি করবে? তুমি কোথায় যাবে? বাড়ি তো আমার, আপনার যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি হাত তুললাম আর একটা ট্যাক্সি থামালাম, যা ওখান দিয়েই যাচ্ছিল। ড্রাইভার থামল। বিদায় সিদ্ধার্থ। বাবা দাঁড়ান, আপনি এটি করতে পারেন না। আপনি একা মারা যাবেন, আমাদের দরকার হবে আপনার। আমি ট্যাক্সিতে বসে পড়লাম, দরজা বন্ধ করে দিলাম। আমি ড্রাইভারকে বাস স্ট্যান্ডের ঠিকানা বললাম, আর ট্যাক্সি চলতে শুরু করতেই আমি পেছনের জানলা দিয়ে দেখলাম সিদ্ধার্থ হাঁ করে রাস্তার ওপর দাঁড়িয়েছিল। ও বিশ্বাসই করতে পারছিল না যে এইমাত্র কি ঘটে গেল। আমি হাসলাম। ট্যাক্সি ড্রাইভার আমাকে পেছনের আয়নায় দেখল। সব ঠিক আছে তো স্যার? আগের চেয়েও অনেক ভালো বন্ধু, আগের চেয়েও অনেক ভালো। আমি সিটে হেলান দিলাম আর চোখ বন্ধ করলাম। আমার নতুন জীবনের খামটা আমার কোলে রাখা ছিল। 12,400 টাকা, সঞ্জীবনগরে একটা ছোট ঘর, একটা পুরনো কিন্তু সচল গাড়ি, এবং সবচেয়ে বড় কথা, আমার মর্যাদা ফিরে পেয়েছিলাম। যখন আমরা বাস স্ট্যান্ডে পৌঁছলাম, তখন আমি ট্যাক্সি ড্রাইভারকে টাকা দিলাম আর ভালো বকশিস দিলাম। সবকিছুর জন্য ধন্যবাদ যুবক। আপনি কোথায় যাচ্ছেন যদি জিজ্ঞেস করতে পারি? একটা নতুন শুরু করতে। আমি টার্মিনালে প্রবেশ করলাম, সঞ্জীবনগরের একটা টিকিট কিনলাম, 30 মিনিটে রওনা। আমি একটা বেঞ্চে বসলাম এবং অপেক্ষা করলাম। আমার ফোন বাজতে লাগল। সিদ্ধার্থ, তারপর নেহা, তারপর আবার সিদ্ধার্থ। আমি ফোন বন্ধ করে দিলাম। একজন বৃদ্ধা মহিলা আমার পাশে বসলেন। কোথাও ভ্রমণে যাচ্ছেন সাহেব? হ্যাঁ দিদিমা, আমি বাড়ি যাচ্ছি, নিজের পরিবারের সাথে দেখা করতে। না, আমি একা থাকতে যাচ্ছি, শান্তিতে থাকতে যাচ্ছি। ও এক হাসি মুখে হাসল। যখন আমার বাসের ঘোষণা হলো, আমি উঠে দাঁড়ালাম। আমি ধীরে ধীরে বোর্ডিং গেটের দিকে এগিয়ে গেলাম। বাসে ওঠার আগে আমি শেষবারের মতো পেছনে তাকালাম। কোনো দিন একজন বৃদ্ধ মানুষকে কম গুরুত্ব দেবেন না, যিনি হিসাব করতে জানেন। বাস দুপুর 3টের সময় সঞ্জীবনগরে পৌঁছল। আমি ধীরে ধীরে নামলাম। অনুভব করছিলাম 4 ঘন্টা বসে থাকার পর আমার হাঁটুগুলো প্রতিবাদ করছিল। এখানকার রোদটা অন্যরকম উজ্জ্বল ছিল, অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি উজ্জ্বল। যেন এখানকার আবহাওয়াও জানত যে এটি ছিল আমার দ্বিতীয় সুযোগ। একটা ট্যাক্সি আমাকে আমার নতুন ঠিকানায় নিয়ে গেল। শান্তিমার্গ নম্বর 43, একটা ছোট মাটির ঘর যার জানলাগুলো নীল রঙের ছিল, এবং একটা কেবিলের মতো ছোট উঠোন ছিল, কিন্তু এটি আমার ছিল, কেবল আমার। আমি সেই চাবি দিয়ে দরজা খুললাম যা রাজীব আমাকে দিয়েছিল। টাটকা রঙের গন্ধ আমাকে স্বাগত জানাল। দেয়ালগুলো পরিষ্কার ছিল, মেঝের মাটি চকচক করছিল। এখনও কোনো আসবাবপত্র ছিল না, কেবল একটা তোষক মেঝেতে পাতা ছিল, যা রাজীব আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু এটি যথেষ্ট ছিল। আমি সেই 50 বর্গমিটারের প্রতিটি কোণ ঘুরে দেখলাম। হলুদ টাইলস দেওয়া ছোট রান্নাঘর, পুরনো ঝর্ণা দেওয়া বাথরুম, সেই জানলা যা উঠোনে গিয়ে খুলত, যেখানে আমি সেই সব ফুল লাগাতে পারতাম যা মীরা পছন্দ করত। আমি তোষকের ওপর বসলাম এবং খামটা বের করলাম।
আমি প্রতিটি কাগজ পরীক্ষা করলাম। আমার নামে বাড়ির দলিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের শংসাপত্র, 2005 সালের সেই পুরনো শেভরোলে গাড়ির রেজিস্ট্রেশন যা আমি কিনেছিলাম, সব ঠিকঠাক, সব আইনি, সব আমার। ইতিমধ্যে 200 কিলোমিটার দূরে সিদ্ধার্থ বাড়ি পৌঁছল। ওর মুখটা ভেঙে পড়েছিল। আমি সেখানে ওকে দেখার জন্য উপস্থিত ছিলাম না, কিন্তু আমি ঠিক জানি কি হয়েছিল, কারণ আমি ওদের চিনি। কারণ 72 বছরে আমি আমার সন্তানদের প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি নড়াচড়া শিখে নিয়েছিলাম। সিদ্ধার্থ দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকল এবং আমার নাম ধরে চিৎকার করতে লাগল। ও সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে ওপরে উঠল। ও আমার সেই ছোট্ট ফাঁকা ঘরের দরজা খুলল। বিছানা অগোছালো ছিল, আলমারি খোলা এবং খালি ছিল। কেবল কয়েকটা পুরনো শার্ট পড়েছিল যা আমার আর দরকার নেই। বাবা, বাবা, সিদ্ধার্থ সারা বাড়িতে চিৎকার করছিল। নেহা রান্নাঘর থেকে দৌড়াতে দৌড়াতে এলো। কি হয়েছে? কেন চিৎকার করছ? সেই বুড়ো পাগলটা চলে গেছে, চলে গেছে। কিভাবে চলে গেছে? কোথায়? আমি জানি না। ও ব্যাংকের সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে, সব টাকা গায়েব হয়ে গেছে। নেহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সবকিছু? পুরো 9400 টাকা উধাও হয়ে গেছে, অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেছে, জানি না কোথায়। পরের 2 ঘণ্টা ওরা প্রতিটি ড্রয়ার, প্রতিটি কোণ, বাড়িতে পড়ে থাকা প্রতিটি কাগজ তন্ন তন্ন করে খুঁজল। ওরা সব ব্যাংকে ফোন করল, হাসপাতালে ফোন করল, পুলিশকেও ফোন করল। আপনার বাবা কি কোনো বিপদে আছেন? অফিসার জিজ্ঞেস করলেন। হ্যাঁ, না, ওনার বয়স 72 বছর, সিদ্ধার্থ তোতলাতে লাগল। ওনার অসুখ আছে, ওনার ডিমেনশিয়া আছে। না, কিন্তু যদি উনি নিজের ইচ্ছায় গিয়ে থাকেন তবে এটি কোনো অপরাধ নয়। উনি একজন সিনিয়র সিটিজেন এবং পুরোপুরি সক্ষম, উনি যেখানে খুশি যেতে পারেন। সিদ্ধার্থ রাগে ফোন কেটে দিল। তখনই নেহা খাবার টেবিলে আমার চিঠিটা খুঁজে পেল। আমার হাতের লেখায় লেখা একটি সাদা খাম। সিদ্ধার্থ, এটি দেখো। ও ওর হাত থেকে খামটা ছিনিয়ে নিল এবং খুলল। ও জোরে জোরে পড়তে লাগল। প্রিয় সিদ্ধার্থ ও নেহা, আমাকে এটি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ যে তোমাদের ছাড়া আমার কোনো দাম নেই। মাসের পর মাস তোমরা আমাকে কথায় এটি বুঝিয়েছ। বছরের পর বছর তোমরা আমাকে কাজের মাধ্যমে এটি দেখিয়েছ। তোমরা আমার বাড়ি কেড়ে নিয়েছ, আমার টাকা চুরি করেছ, আমাকে আমার নিজের পরিবারে এক কোণায় ঠেলে দিয়েছ। আমাকে একটা বোঝার মতো ভেবেছ, যা ততক্ষণই সামলানোর ছিল যতক্ষণ আমি কাজের ছিলাম। কিন্তু তোমরা কোনোদিন বোঝনি যে একজন 72 বছরের হিসাবরক্ষক 43 বছরের অভিজ্ঞতার সাথে যে কোনো মানুষের চেয়ে ভালো যোগবিয়োগ জানে। এখন আমি তোমাদের ছাড়া নিজের দাম করতে শিখে নিয়েছি। আমাকে খুঁজো না, তোমরা আমাকে পাবে না। যে টাকার জন্য তোমরা এত লালায়িত ছিলে তা এখন তোমাদের জন্য আর নেই। যে বাড়ি তোমরা আমার থেকে কেড়ে নিয়েছ সেটি উপভোগ করো। শেষ পর্যন্ত তোমরা তো এটিই চেয়েছিলে। আমি আমার বাকি জীবন মর্যাদার সাথে, শান্তির সাথে, আমার সততার কাজে কামানো টাকার সাথে কাটাতে যাচ্ছি। আমি ঘৃণা নিয়ে যাইনি, আমি আবার বাঁচার জন্য গিয়েছি। তোমাদের অগ্রিম উত্তরাধিকারের জন্য তোমাদের শুভকামনা রইল। দেবরাজ গুপ্ত। এরপর যে নিস্তব্ধতা নেমে এলো তা হয়তো কান ফাটানোর মতো ছিল। সিদ্ধার্থর রাগে চিঠিটা ছিঁড়ে ফেলল। নেহা কাঁদতে লাগল। কিন্তু আমি জানি না এটি অপরাধ বোধের জন্য ছিল নাকি হারানো টাকার জন্য। ওরা আমার ঠিকানা বের করার চেষ্টা করেছিল, গোয়েন্দাদের ব্যাংকে ফোন করতে লাগাল, এমনকি একজন উকিলও নিয়োগ করল। কিন্তু আমি সতর্ক ছিলাম। প্রতিটি আইনি চাল, প্রতিটি হস্তান্তর একদম যুক্তিযুক্ত ছিল, প্রতিটি নথি সাজানো ছিল। ওরা কিছুই করতে পারল না। এখানে দিল্লিতে যখন ওরা খুঁজছিল, আমি সেই সব গাছে জল দিচ্ছিলাম যা আমি এইমাত্র বাজার থেকে কিনে এনেছিলাম। লাল জেরানিয়াম, যেমন মীরা পছন্দ করত। সুগন্ধের জন্য ল্যাভেন্ডার, চায়ের জন্য পুদিনা। আমার প্রতিবেশী আশা দেবী, যিনি পাশে থাকতেন, তিনি উঁকি মারলেন। এইমাত্র এলেন দেবরাজজি? আমার নাম দেবরাজ। পাড়ায় স্বাগত দেবরাজজি। যদি আপনার কিছুর দরকার হয় তবে আমি এখানেই আছি। ধন্যবাদ দিদি, আপনি খুব দয়ালু। সেই রাতে আমি আমার নিজের ঘরের মেঝেতে বিছানো তোষকের ওপর ঘুমালাম। আমার কাছে খুব দামি চাদর ছিল না, নরম বানিশও ছিল না, কিন্তু আমি গভীর এবং কোনো দুঃস্বপ্ন ছাড়াই ঘুমালাম। কত বছর পর আমি মোরগের ডাক আর জানলা দিয়ে আসা সূর্যের আলোয় জাগলাম। আমি বাজার থেকে কেনা একটা পুরনো কফি মেকারে গরম চা বানালাম। আমি উঠোনে বসে গেলাম এবং ধীরে ধীরে চায়ে চুমুক দিতে দিতে আকাশের রং পাল্টানো দেখতে থাকলাম।
৭২ বছর বয়সে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা শিখে নিয়েছিলাম। নিজের মর্যাদা ফিরে পেতে কোনোদিন দেরি হয় না। যথেষ্ট হয়েছে বলতে কোনোদিন দেরি হয় না। নতুনভাবে শুরু করতে কোনো দিন দেরি হয় না। সিদ্ধার্থ আর নেহা সেই ঘরটা রাখতে পারত, যা ওরা আমার থেকে কেড়ে নিয়েছিল। আসবাবপত্রগুলো, স্মৃতিগুলো, ওদের অপরাধবোধকে। আমি তার চেয়েও দামি জিনিসের সাথে রইলাম, আমার স্বাধীনতা। আমি গাছগুলোতে জল দিলাম, নিজের হাতে ঠান্ডা জল অনুভব করলাম। ভোরের রোদে জলের ফোঁটাগুলো চকচক করছিল। প্রতিটি ফোঁটা ছিল এক একটি ছোট জয়। প্রতিটি ফোঁটা মনে করিয়ে দিচ্ছিল যে আমি এখনও জীবিত আছি। আমি ঘৃণা নিয়ে যাইনি, আমি আবার বাঁচার জন্য গিয়েছি, আর আমি এখানে বেঁচে আছি।